খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখা জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়। এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয়, যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছে, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে 5 আগস্টের পরে, আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য, যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়, তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি 1-2 লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে? মানে আমরা না, আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার ইনভেস্টিগেশনও করবেন, আপনি অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে, আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসবো, কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ, তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো, আপনার বাবাকে নিয়ে, আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে, এগুলি আমি করবো। কিন্তু আমি একটু আসি, আমার কাছে এর আগে যেটি জানার দরকার, গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন, এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য, এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের আইন শৃঙ্খলা, আমি একটু করে শুনে আসি, সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে? মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি। মানে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই?
না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না এই হয়। এই ছবিটি কে তুলেছিল? আপনার কোনো সহকারী, মানে কে পোস্ট করেছিল? এই ছবিটির উৎস কি? উম এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল এবং আমার পেজে হয়তো ইয়ে আপনি, করেছে। হ্যাঁ, যে আপনার উম, পেজে এটা পোস্ট উম, করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না না, এটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে। তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত সেই জায়গা থেকে, যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন মানে এটা অ্যাবাউট। আপনার মাসেল দেখানো না তো? আপনার পিস্তলের ম্যাগাজিন না দেখানো এটা বা পিস্তলের গুলি দেখানো না না, তো এটা? এটা এটা কোনোভাবেই না। এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না, এটা না, তো ওইটা দেখানো, দাঁড়া, ওইটা আমি ওটার কারণে ওইটা আমি ওইটা আমি আমি নিজেও বিব্রত আচ্ছা, হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো? দেখো যে আমি কিন্তু আম হিয়ার, আম দ্য চেয়ার, আমি ওরকম বলার জন্য না তো? না মানে আছে না একটা না, ফ্লেক্স না? আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই সরকারের কমিউনিকেশন আসলে হুম, একটু হুম। কম। দেখা যায় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো। তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা, যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে কই না, আমার কারণ মানুষ ভাবতেছে যে আমার কাছে তো গভর্নমেন্ট কোনো আমার কাজ কাছে করতেছে না। আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস সচিব, আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন, সরকার যতটুকু করছে না, তাতে। হ্যাঁ, হ্যাঁ, শফিক শফিক ভাই তো করছেন। শফিক ভাই তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারের তো আরো 22-24 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টার বিশেষ সহকারী কোন আছেন। আপনি কয়জনকে আসলে মিডিয়াতে দেখেন? আচ্ছা, এটা কে ঠিক করে জনাব আসিফ? যে আমি এটা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে, ওনার অফিসে জিজ্ঞেস করছিলাম, আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে, যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন, কোন কাকে পিছনে আনবেন? কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয়, কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে ক্যাবিনেটে বসে আপনারা ঠিক করেন, নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন? না, এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে, শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারাও থাকে। তো হুম, হুম। কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয়, যেমন আমার মন্ত্রণালয়ে একটা ইয়া আইন পাশ হলো, সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম, বা অন্য কারো কনসার্ন। তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে। হুম। এবং স্বাভাবিকও, ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা, যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে, এই যে একটা দায়ের জায়গা থাকে, তো এইটা তো ওনাদের নাই। সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে। তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার, কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয়। এখন ওকে। আওয়ামী লীগের আমলের মতো না, কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ন আছে, এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে। ওকে। তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি। তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন, সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা। ওকে। আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না? তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ, তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান, কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে, যেটা জনাব আসিফ নেন নাই। সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের প্রথম ব্যাপারটা যেটা আসছে? জি। হ্যাঁ, প্রথমত খালেদ ভাই, পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। হুম। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায় থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। হুম। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে। এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন যেহেতু আমি এই মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের দায়িত্ব, এই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশরাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন। তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে না, কোনো ইয়াটা কোথায় আসে, মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশরাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন, তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইয়া ভাই, ইশরাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত। আমারও মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদেরই সিদ্ধান্ত। কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ। তাদের আপনি একটু ভাই, এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না। ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু। আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন, এরকম আপনার মনে হয়? এখানে হয়তো মিসকমিউনিকেশন সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন করার সুযোগ ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে ওটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশরাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করে নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন। স্পষ্ট, আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি, আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে, সেটি জনাব আসিফের যখন মনে না হইলো, তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন। এটিকে আপনার মনে হয় না এটা পরিষ্কার করা দরকার ছিল সরকারের? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো, যেটা হয় নাই আনফরচুনেটলি। তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় নিয়ে যমুনার সামনে মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল, অবরোধ হয়ে গেল, এরকম বিষয় নিয়ে আমি আসিফ মাহমুদ একা সিদ্ধান্ত নিয়ে নিব, এটা আসলে মানে এটা আমি মনে করি না যে কোনো সচেতন মানুষ এটা বিশ্বাস করবে। ইভেন যেহেতু মানে ইশরাক ভাইও বলছে এটা খুব ক্লিয়ার যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং এজাজ ভাইয়ের নিয়োগটাও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমার হচ্ছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন ব্যাপার এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। এখানে আমরা 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 একটু আপনার কাছে আসি। সেইটা হচ্ছে যে সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি জনাব আসিফ সচিব আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি, যে কারণ আমরা একটু আরো কিছু প্রশ্ন আপনার মধ্যে। সম্প্রতি মুরাদনগর ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা, মানে আমার পিতামহ সেই উপজেলা থেকে এসছেন, আমার বাবা দাদা যাদেরকে বলে আর কি। তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে, তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না। তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে। মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক, কেউ জেলখানায়, অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন? এখন এই কথা এই কারণে আসছে যে সরি শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম, সেইটার জন্য আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন,
এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে, সেই ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ, আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেখান থেকে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিসই আপনাকে বললাম, যে 3 জন, তার হত্যা, চাঁদাবাজি, সালিশ, বাণিজ্য, ইউপি চেয়ারম্যান, সে আওয়ামী লীগ আমলে ছিল, সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে কিনা, এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে, তখন হাসান আরিফ স্যার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগে, তখন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে। কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত, মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল্ড পর্যায়ে নাই। সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল, যেহেতু ভাঙা হয় নাই, অধ্যাদেশ পরিবর্তন হয় নাই, সেহেতু যে কাউকে যে কোনো সময় বের করে দেওয়ার সুযোগ নাই। যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে 60 দিন স্টেশনে উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে। সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু শিমুল বিল্লালের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি 5 আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য, তিনি স্টেশনেই ছিলেন। তো নিয়ম অনুযায়ী আসলে তাকে করা হয় নাই। এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন করা হয় নাই, তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই। ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল। শুধুমাত্র যারা পলাতক ছিল, স্টেশনে ছিল না, যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে, আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না? আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না, তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি। আচ্ছা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতদূর আমি জানি। এবং শেল্টারের বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে, ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের। এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে, অনেক ফোন দিয়ে ছবি তুলে ডেট লেখা থাকে, ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে। আমার কাছে ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে। তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে। তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন, পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদীর স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম, তিনিও বলেছেন যে আগের রাতে 2টায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তার বাসায় ওই বৈঠকটা হয়, যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল। শাহ আলম, তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন। ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল, তিনিও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল, ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল। রাত 2টা বাজে বৈঠক হয়। এইটা কিন্তু হচ্ছে বাদীর স্টেটমেন্ট, আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে। এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয়। এবং প্রথম 15 দিনের বক্তব্য যদি দেখেন ভিকটিম ফ্যামিলির, কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই। এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে, 2 সন্তান হারিয়েছে, তার স্টেটমেন্ট আছে, ছোটখাটো মিডিয়াতে এসেছে, যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন, কুপরামর্শ দেন, উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন, কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি। কিন্তু পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছে না, তার মেয়ে অন্য জায়গায় আছে। এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, বক্তব্য, যেটা প্রথম 15 দিনে আসে নাই। আপনি তো যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যদি আপনি ভিকটিমের বক্তব্য নেন, তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত, যেটা পরবর্তীতে তাদেরকে। এবং আমরা এটা কি এরকম হতে পারে জনাব ভুঁইয়া, এটা কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই? আমার ভয় তো, প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে, পরে কিভাবে তাহলে বলতেছে? অনেক কষ্টে সাহস এটা। এবং না, এখানে যদি যার স্ত্রী মারা গেছে, যার 2 সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন, তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। এই ভিডিওটা আছে, আমি প্লে করে আপনাকে শোনাতে পারি। যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, তাদেরকে কুপরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন, কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছেন। ওকে, তার নিজের স্টেটমেন্ট আছে। ওকে, আমার মনে হয় যে আমরা আরেকটু অন্য জায়গায় যাই। যে সম্প্রতি আপনার
বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিল, যেটা আপনি আসলে স্বীকার করেছেন, যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল এবং তার এটিকে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের উপর অত্যাচার, যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা, তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম, সেটাই বিল্লাল হোসেন অর্থাৎ আপনার পিতা, সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ। এইটার সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এইটার বিষয়টা কি? হ্যাঁ ভাই, প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে, কান্নাকাটি সহ ইমোশন দিয়ে করা হয়েছে। তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে, এবং হাইকোর্টের ভার্ডিক্ট আছে যে এই স্বাক্ষরটা নকলকৃত, এটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে ভার্ডিক্ট দেওয়া হয়েছে। স্বাক্ষর নকল করে একটা পদত্যাগ পত্র, মানে অব্যাহতি পত্র, যে উন্নত চাকরি হয়েছে বিধায় আব্বু হচ্ছে যে প্রধান শিক্ষকের পদে অব্যাহতি এবং ছাড়পত্র প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে, যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে হাইকোর্টের এখানে ভার্ডিক্টও আছে এবং শিক্ষা বোর্ডের ভার্ডিক্ট আছে। এটা ওই সময় তো আর আমি উপদেষ্টা ছিলাম না, যে ওই সময়ের ভার্ডিক্ট আছে যে এটা স্বাক্ষর নকল করে তাকে তার পদ থেকে সরানো হয়েছে, এবং এটা তখনকার সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে। এবং আমার কাছে এই তখন, এবং এই যে শিখারানী যার কথা বলা হচ্ছে, তিনিও 4 বার বহিষ্কৃত হয়েছেন, 4 বার, একবার না 4 বার, এবং 4 বারের মধ্যে 3 বারই ওই সময়কার যিনি ম্যানেজিং কমিটির ডিরেক্টর মানে সভাপতি মোহাম্মদ আলীর দ্বারা 3 বার তিনি হয়েছেন। পরবর্তীতে তাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে, যদিও হাইকোর্টের রায় একবার না, যখন শিক্ষা বোর্ড আব্বুকে পুনর্বহাল করলো ওরা সেটা মানলো না। আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস, এটার কারণ কি? জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওখানে সক্রিয়, নাকি তিনি রাজনীতি করবেন, নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি মনে করেন? এটা আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি, মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না। কারণ মানে আমি যদি রাজনীতি করিও, আমার মানে রাজনীতির সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ। কারণ যোগাযোগ থেকে শুরু করে সময়, কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে, ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করবো, আমি তার স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করবো না। তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন। তো আমি মুরাদনগরে মূলত আমার ইয়া ছিল যে, আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যে অঞ্চলগুলো বিশেষ করে বিরোধী পক্ষের বিএনপি বা জামাত অধ্যুষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে। এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে, বরাদ্দ আছে, কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয় নাই ওই আঞ্চলিক বৈষম্যের কারণে। আমি সেই কাজগুলা আসলে করতে চাইছি এলাকায়, এবং ওই সংক্রান্ত যেই কার্যক্রম সেটার সাথে ঠিকাদারি নিয়ে মানে ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা, ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে। আসলে যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স, এটা মানে অত বড় লাইসেন্সও না, যেটা আসলে এক্সিএন কর্তৃক মানে জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে স্থানীয় সরকার, তিনি এটা দিয়েছেন, এবং সেটা আমি অবগত ছিলাম না। রিপোর্ট করার আগে আমাকে সাইর ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি, এটা তুমি জানো কিনা। পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য, এবং আমি ওনাকে বলার পরে উনি রিপোর্ট করলেন, এবং পরের দিন যথারীতি আমি সেটা, যেহেতু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা স্বার্থের সংঘাত হয়, সেই জায়গা থেকে এটা করা। কিন্তু এটা যদি আমার বাবা না হয় অন্য যে কেউ করার, তো এটা তার স্বাধীনতা আছে, যে কোনো ব্যক্তি হিসেবে তো ব্যবসা করার স্বাধীনতা আছে, কিন্তু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা অবশ্যই স্বার্থের সংঘাত। যদিও আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী স্বার্থের সংঘাতকে কোনো অপরাধ বা হিসেবে বিবেচনা করে কিনা আমি জানি না। কারণ আপনি যদি এখনো দেখেন আপনাদের প্রধান উপদেষ্টা করেন না, তিনি গ্রামীণের নামে অনেকগুলি জিনিস নিয়েছেন যেটা উনি পরে নিলেও পারতেন, নিজের বাদ দিয়েছেন অনেকগুলা, নিশ্চয়ই আপনার সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমি সেটাকে কোনোভাবেই করে নেই, প্রশ্রয় দিই, এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে, এবং আমি বাবাকে বুঝিয়েছি। এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত 5 মাস বাবা আমার বাসায় আছেন। উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন 6 মাসের, যে স্কুলে উনি প্রধান শিক্ষক সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন। আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন, যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে। এবং খালেদ ভাই, আমার কাছে যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স সহ আমি একদম নিয়ে বসছি। সময় হবে না না, অবশ্যই সময় হবে। আমি এটা নিয়ে কথাও বলতে চাই, কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একদম পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না, স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন। তো এইটি তো মোটামুটি পরিষ্কার, আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই। সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ
বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগবাটোয়ারা নিয়ে এটা হইতেছে, এটা একটা পরিষ্কার বিষয়। দ্বিতীয় জিনিসটা, আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলো এখন আপনার হাতে আছে, সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা, যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা? হ্যাঁ, প্রথমত কেউ লিগ্যাল কোনো অভিযোগ তো করেন নাই, এখানে ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে, সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি, এক ধরনের আপনি ডিফেমেশন সুট করবেন কিনা, মানে এর চেয়ে অনেক ছোট কারণে অনেক মানুষ ডিফেমেশন সুট করে। অবশ্যই অবশ্যই আমি ডিফেমেশন সুট করব এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি এবং যেহেতু একটা রিপোর্ট হয়েছে সেটার একটা রিবাটালও আমরা তৈরি করেছি। আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড করার জন্য, আপনি চাইলে আপনিও করতে পারেন। দুই পক্ষের কথা শুনে, ওর কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে, দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে জনবিশ্বাস একরকম, মানে এটা কি বলে, একরকম চ্যালেঞ্জই আমি বলবো। তিনিও তরুণ, প্রায় আপনার থেকে একটু বড় অবশ্য, কিন্তু তিনিও তরুণ, তিনিও একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন। তো আমরা মনে করি যে এইসব বিষয়গুলি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটা আদালতে এটার মীমাংসা করা উচিত, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি উপদেষ্টা, সেই জন্য আপনি কোনো বাড়তি প্রভাব আপনার থাকবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি আদালতেই এটির সমাধান হওয়া উচিত যদি এরকম। অবশ্যই আমি উপদেষ্টা হয়ে যাই হয়ে আমার তো বিচার চাওয়ার অধিকার আছে, তো সেই জায়গা থেকে এটা আমরা আইনি ব্যবস্থা নিব এবং সেই জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সহ সবকিছু আমরা প্রস্তুত করছি। আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন, এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা, যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে, তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা চোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠায় দেয়া। এখন আমি টকশোতে একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না। কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে মোয়াজ্জেমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে, এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায়, যেটা খোঁজ নেওয়া যে আমার ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই, সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যে এরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ আমার অবশ্যই মনে হয়। ভালো প্রশ্ন করছেন আসিফ, আমার কাছে মনে হয়, কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন, সেই জন্য এটা হইতে পারে আর কি যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন, এটা জনাব এস এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটার জবাব একটু এটার পরে দিয়ে না, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি সম্পদের হিসাবের ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো
আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পরে আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারিনি। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন এই যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এটা আমি যথারীতি দিব এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব। ওকে, আর মব করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এস এস আমির একটা কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে মানে মব করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখারানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো 3 কি 4 বছর 5 বছর বোধহয়, তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। আমাদের স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6-7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালিদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখারানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল, ক্ষোভ ছিল, তারা সেটার বই প্রকাশ করতে গিয়ে। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পড়েছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই। খালেদ ভাই, আপনি আপনার বাড়িতে মুরাদনগর, আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়, এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন, মানে 2জন আন্ডার এজ মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14-15 বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, 2014 সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা ইয়া করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও গ্যাপ। 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য, মানে শিক্ষার্থীদের ইয়া থেকে। শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপরে, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি ওটার, উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে ইয়া দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, এটা ভুয়া, এবং সেখানেও ওনারা মানেননি। হাইকোর্টে ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। অবশ্যই আমি আদালতে ট্রাই করবো।